স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। অপলক আকাশের দিকে চেয়ে আফতাব আনমনে মিলিয়ে নিল ছন্দ। প্রাকৃতিক বসন্ত মেঘের আবাসে গাছগাছালি মেলে পরে প্রেমের আবেগে। মেঘের পথে প্রতীক পহরে আলোর অন্য সৃষ্টি সাথে খেলা। এক লাফে উঠে বসলো আর মোড়া দিয়ে ঘুম তাড়াচ্ছে, ফোনটা বন্ধ। কয়েকদিন ব্যাটারির সাথে কোনো রকম জোগাড় যন্ত্র করে চলতে পারলেও শেষ দিনটা এসে ফোন সাথ দিল না। বন্ধ হয়ে গেছে, আজকের দিনটাই বন্ধ হওয়ার দরকার ছিল কি। কিছুক্ষণ পর নেমে যাবে এই উঁচু অঞ্চল থেকে, ফিরবে ক্যাম্পে। তারপর হয়তো সুযোগ মিলবে একটু বাড়ি যাওয়ার। আরিফকে ডেকে বলল, সব রেডি। দূর থেকে কাজ করতে করতে আরিফ হাত তুলে থামস আপ দেখালো, বোঝায় সব রেডি। ৮ ঘন্টার মধ্যে রওনা হবে শহরের উদ্দেশ্যে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আফতাব মনে মনে আঁতালো। অনেক বেশি অপেক্ষা করে ফেলেছে খুশবু, আপনার কাছে ফিরছি শীঘ্রই। সব ঠিকঠাক করে পুরো টিম এক সিরিয়ালে নিচের দিকে পা বাড়ায়। দুর্গম পথ সাবধানতার সাথে এগিয়ে যাচ্ছে, ওয়াকিটকিতে বার্তা পাঠানোর চেষ্টায় আছে আফতাব। সংযোগ স্থাপন করা সম্ভব হলো না তখনও। দেশ রক্ষার পাশাপাশি তার তদারকিতে যে সৈন্যদল আছে তাদের দায়িত্বটাও আছে কাঁধে। কমান্ড দিতে দিতে ৩ ঘন্টার পথ পাড়ি দিয়ে নিচে নেমে আসতে সক্ষম হয় জিপ তৈরি তাদের ফিরিয়ে নেওয়ার জন্য। বিশেষ সাক্ষাৎকারের জন্য মেজর মান্নান খান এসেছেন। স্যালুট জানিয়ে রওনা হয় ক্যাম্পের উদ্দেশ্যে। এসে সময় সুযোগ বুঝে ফোন চার্জ হতে দিয়েছে। এরপর ১ ঘন্টার লম্বা মিটিং। মেজর মান্নান এসে তাদের সাথে আলাপ আলোচনা করে চলে যাওয়ার সাথে সাথে হাফ ছেড়ে বাঁচলো আফতাব। অনেক দিন নরম বিছানায় ফিরতে খানো হয় না, শরীরে সয়ে গেছে, তারপরও মাঝে মধ্যে ক্লান্ত হয়ে পড়ে। ফোন হাতে নিয়ে খুশবুর মেসেজ চোখে পড়তেই সব ভালো লাগা ধুলো মিশে যায়। মুখে কালো আধার ঘনালো, ভাবতো এখনই ফোন করা উচিত। তার পূর্বে বাবাকে একটা মেসেজ দিয়ে ফেললো। পরপর ফোন মেলায় খুশবুর নাম্বারে। একবার রিং হওয়ার সাথে সাথে ফোন ধরে খুশবু, বলে উঠল দ্রুত কণ্ঠে, হ্যালো। গম্ভীর গলায় আফতাব জবাব দেয়, চলে গেলেন? মলিন হয়ে আসে খুশবুর মুখশ্রী, অনুতপ্ত হয়ে গেল। জবাবে কিছু বলতে পারছে না। আফতাব বলল, খুশবু, বাবা ফিরে আসতে বলেছিল। আমাকে মিস করেছেন? হৃদয়ে এক ধরনের অদ্ভুত বিচলন অনুভব হলো ওই প্রশ্নে। নিজের ঘরে এসে বিগত ২ দিন যাবৎ অস্থির সময় কাটাচ্ছিল। আশানুরূপ ফলাফল পাওয়ার পরও খুশির আমেজ লক্ষ্য করা যায়নি তার মধ্যে। নিজের শহর, নিজের ঘরে এসেও দম বন্ধকর পরিস্থিতিতে থেকে যেন এই মুহূর্তে রেহাই পেল। কিন্তু জবাব কি দিবে? আফতাব পুনরায় প্রশ্ন করে, বলুন। তারা জবাব দিল খুশবু বলল, না করিনি। আফতাবের হাসিটা যান্ত্রিক ফোনের আড়ালেই রয়ে যায়। জবাব দিল, মিথ্যা বলছেন কেন? গলার জোর বাড়িয়ে খুশবু বলল, মোটেও না। আমি কেন মিস করব আপনাকে? আপনি উল্টো আমায় স্মরণ করে মেসেজ করেছেন। ধমকাচ্ছেন আমাকে? হ্যাঁ, জানেন কি হয়েছে? আরিফের দিকে চাইলো আফতাব, চোখ বন্ধ করে কান পেতে আছে। তার ভাবসাব ভালোই বুঝলো। উঠে বেরিয়ে গেল টেন্টের বাহিরে। হাঁটতে হাঁটতে বলল, না জানালে কিভাবে জানবো খুশবু? আপনার বাবার সাথে ফেরার দিন আবার দেখা হয়েছে। উনি আমায় জিজ্ঞেস করেছেন আমার বাবা কি করেন, সেটাও জানতে চেয়েছেন। আফতাব পূর্বের তুলনায় একটু বেশি অবাক হয়। পরপর দুবার তার বাবা অহিতুক কারোর সাথে খোশ গল্প করে না। অবশ্যই কিছু চলছে তার মস্তিষ্কে। না হয়ে অযথা খুশবুকে প্রশ্ন করার অর্থ কি? এটাই এবার বাড়ি গিয়ে জানতে হবে। খুশবু বলল, টেনশন করার কিছুই নেই। আর এখন বিচারও দিতে পারবে না বাবা, কারণ আপনি এখন ঢাকায়। ওনাকে দেখলেই ভয় হয় আমার। আপনি এসব বাদ দিন তো, আমাকে বলুন আপনাকে কি শাস্তি দেওয়া যায়। এই যে অনুমতি না নিয়ে পালিয়েছেন। আমি কি ইচ্ছে করে এসেছি নাকি? পরশুদিন এসেছি, পরদিন আমার রেজাল্ট দিল, এরপর আজ গিয়ে ৪র্থ বর্ষে ভর্তি হয়ে এসেছি। কত কত কাজ ছিল আমার। কেমন হয়েছে রেজাল্ট? মন মতো হয়নি। সমস্যা নেই, আগামী বছর হবে। আকস্মিক নীরবতায় ঘিরে যায় দুই প্রান্তে। উভয় চুপ বনে গেল। চিত্রে অনুভবেরা বিশ্রামহীন। ক্ষণে ক্ষণে দলা পাকিয়ে যাচ্ছে কণ্ঠনালীতে সমস্ত শব্দের ভান্ডার। একই নৌকায় ভাসতে থাকা দুজন মানব মানবীর মধ্যে ভাবনা প্রকাশে এক অদৃশ্য সংকোচ। কিছু একটা বলতে চেয়েও বলল না আফতাব। বাবাকে যে কথা দিয়ে গিয়েছিল সেটা পূরণ করতেই হবে। অনেক সময় নীরবতা খুশবু ভাঙল, বলল, বাড়িতে গিয়েছেন নাকি? কথা পূর্ণ করার পূর্বে আফতাব জবাব দেয়, ক্যাম্পে আছি। যাবেন না? যাব, কিন্তু গিয়ে তো আপনাকে আর পাবো না। জরিনা বেগম লং জার্নি করে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলেন। অনেকদিন পর বাসে চড়ে ধকল সহ্য করতে পারেনি বৃদ্ধ দুর্বল কায়া। ২ দিন সম্পূর্ণ বিছানায় বিশ্রাম করে আজ হাঁটা চলা শুরু করেন।
3 দিন হতে চলো ঢাকাতে এসেছেন, এখানে জীবনটা ভিন্ন, সবকিছুতেই যান্ত্রিক। সাদা টাইলসে মোড়ানো জমিনের সাথে আধুনিকতার ছোঁয়া দেওয়ালে দেওয়ালে। টিনের ঘর থেকে অভ্যস্ত মানুষের এসব বিলাসিতা সয় না। আহামরি বিলাসবহুল জীবন যাপন করে না লোকমান চৌধুরী আর নয়লা বেগম। প্রয়োজনের তঙ্গিতে যতটুকু জরুরি ততটুকুই। তবে জরিনা বেগমের কাছে এগুলো বেশি বেশি মনে হয়। সুপারি কাটতে কাটতে নয়লা বেগমের দিকে চেয়ে বললেন, নাইলা, জি খালা। মাইয়াটা তো বড় হইল, কি ভাবছিস? নয়লা বেগম তার খালার কথার অর্থ বুঝতে সক্ষম। কাপড় ভাঁজ করতে করতে জবাব দেন, আমি তো ভাবতে চাই ওর বাবা বলে অনার্সটা পাশ করুক, তারপর। আজকালের যুগে ভালো দামান পাওয়া কষ্টের। জামাইয়ের কথাও ঠিক আছে, নিজের আদরের ফুরি নিজের কাছে রাখতে চায়, কিন্তু যুগ যে খারাপ পড়ছে। নয়লা বেগম হতাশ গলায় জবাব দেন, আমিও বুঝি খালা, কিন্তু ওর বাবাকে কে বোঝাবে? ওপর ওপর দিয়ে ছেলে মেয়েকে রাগী ভাব দেখায়, কিন্তু ঠিকই তার চেয়ে বেশি দুর্বল সে ফাদ আর খুশবুর প্রতি। জরিনা বেগম হাসলেন। তারও অজানা নয় লোকমান চৌধুরীকে সেই মেয়ের জামাই হিসেবেই সর্বপ্রথম পছন্দ করেছিলেন। উত্তরে বললেন, বাপের ভালোবাসার কারোর সাধ্য আছে কিছু কওয়ার? কথার ছলে সব কাপড় ভাঁজ করে নিয়েছিলেন নয়লা বেগম। কাজ শেষ করে জরিনা বেগমের দিকে তাকিয়ে বললেন, আপনার জানাশোনা কোনো ছেলে আছে? আছে বইলাই খুশবুর বিয়ার কথা তুলছি। শুধু আছেই না, বিয়ের প্রস্তাবও দিয়ে গেছে আকার ইঙ্গিতে। কথাটি কর্ণপাত হয় খুশবুর। ফ্রিজ থেকে পানি নিতে এসে বিয়ের প্রস্তাব এসেছে শুনতেই হাত পা বরফের ন্যায় জমতে শুরু করল। পানির বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে মায়ের চোখে চোখ পড়তে দ্রুত পায়ে স্থান ত্যাগ করে খুশবু একের পর এক ঝামেলার মধ্যেই অনুভব করলো নিজেকে। বিয়ের প্রস্তাব এসেছে অবশ্যই খুশবুর জন্য। বিয়ের শব্দটা মাথায় আসতেই তাল গোল পাকিয়ে ফেলেছে। পানির বোতল পড়ে আছে টেবিলের এক কোণে। গলা শুকিয়ে কাঠ। মায়ের চোখ পাকিয়ে তাকানো ভয় বাহিরে গিয়ে বাকি কথাগুলো শুনতে পারছে না। অন্যদিকে নয়লা বেগম অধীর আগ্রহের সুরে জানতে চান, ছেলে কি করে খালা? কোথায় থাকে? আপনার পরিচিত? থাম থাম, এত পাগল হইস না। বলেন না খালা, ছেলে ভালো হলে আমরা এগোতে পারি। জরিনা বেগম নিচু গলায় বললেন, আমার আর ঘরের কান্ধার বাড়ি। জিতুরে চিনে ভালো মতো, আমিও চিনি। ফুয়ার বাপে জিতুরে জিগাইছিল, তোরা কই থাকোস, কি করস না করস। আকার ইঙ্গিতে বুঝাইছে বিয়ের শাদী দিব নাকি খুশপুরে। নয়লা বেগম জানতে চান, কি করে ছেলে? আর্মি। ওর বাপও আর্মিতে আসছিল। এত কিছু জানি না, জিতুরে ফোন দিয়া যায় না লিস। এই যান্ত্রিক ফোনের মাধ্যমে শুরু হয়েছিল তাদের যাত্রা। একে অপরের থেকে দূরত্ব থেকে পরিচয় হয়েছিল ভিন্নভাবে। তারপর দূরত্ব মিটে দেখা হয় মুখোমুখি। সময় যেন আরো কদম পিছিয়ে সেই ফোনে ফোনে আলাপনের সময় এনে দাঁড় করালো। ক্যাম্পে ফিরেছে ঠিকই, তবে স্বস্তি মিলল না। চেয়েছিল এবার গিয়ে খুশবুর কাছে তার অস্থির চিত্র তুলে ধরবে, তবে নিয়তি তার ঠিক বিপরীতটাই বয়ে আনলো। দূরত্ব মেটাতে গিয়ে দূরত্ব বেড়ে ওঠে। ঢাকা থেকে সিলেটের দূরত্ব অনেকটা। কি করবে এই ভেবে হাজির হয় বাড়িতে। দুপুরে এসেছে, আগামীকাল সকালে ফিরে যাবে আফতাব। আরিফ আর সে পালা বদলে ডিউটি করে। দায়িত্ব এখন আরিফের ঘাড়ে। আফতাব ফিরলে আরিফ বাড়ি যাওয়ার সুযোগ পাবে। আধা ঘন্টা বিশ্রামের পর খাবার টেবিলে একত্রে বাবা মা এবং আফতাব। রফিকুজ্জামান মির্জা ছেলের মুখপানে চেয়ে বলে উঠলেন, তোমার জন্য মেয়ে দেখেছি, আমার মনে হয় বিয়েটা করে ফেলা উচিত তোমার। খাবারটা গলায় আটকে যাওয়ার উপক্রম। কেসে উঠল আফতাব। রুমানা মির্জা দ্রুত পানি গ্লাস এগিয়ে দিয়ে পিঠে হাত বোলাতে শুরু করলেন। 2 গ্লাস পানি পান করে কিছুটা ঠিক অনুভব করে আফতাব। বাবার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রফিকুজ্জামান আবার বলে উঠলেন, বিয়ের কথা শুনে কাশি কেন উঠল? নরম গলায় ফিরতি প্রশ্ন করলো, মেয়ে দেখেছো মানে? মেয়ে দেখেছি মানে তোমার জন্য পাত্রী দেখেছি, আমার পরিচিত ভালো মেয়ে। আমি চাইছি বিয়েটা শীঘ্রই হোক তোমাদের। কিন্তু বাবা, তোমার সাথে আমার কথা ছিল, আমি তোমাকে বলেছি ফিরে এসে কথা বলবো। এর মাঝে কি হলো? আন্তরিক ভাবমূর্তি বজায় রেখে রফিকুজ্জামান বলে উঠলেন, তুমি কি আমার সাথে তোমার বিয়ে নিয়ে কথা বলতে? বাবা, তুমি বুঝতে পারছো না? আমি ঠিকই বুঝেছি আফতাব, তুমি তোমার পক্ষটা রাখো আমার সামনে, তারপর ভাবছি। আফতাব মায়ের দিকে চাইল।
করুণ মুখভঙ্গি। খাবার অর্ধেকটা রেখে হাত সরিয়ে নিল। হঠাৎ হঠাৎ বাবার মাথায় বিয়ের চিন্তা কে দিল, কিভাবে আসলো? মায়ের দিকে চেয়ে বুঝে গিয়েছে সেও কিছু জানে না। দুজনের কথায় অবাক চেয়ে সেও। সব প্ল্যানিং তার বাবারই। বলো, লজ্জা পাওয়ার কিছুই নেই। এখানে আমি আর তোমার মাই আছি, নির্দ্বিধায় বলতে পারো। আফতাব বলে উঠল সরাসরি। আমি একজনকে পছন্দ করি, তুমিও চেনো ওকে। দুবার তোমার সাথে সাক্ষাৎ আর কথা দুটোই হয়েছে। রফিকুজ্জামান ভ্রু উঁচু করে আফতাবের দিকে আবার প্রশ্ন ছুড়ে দিল। তোমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে? না বাবা, কোনো সম্পর্ক নেই। আমরা একে অপরকে চিনি মাত্র কয়েকদিন। তুমি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ, মেয়েটাকে দেখেছি আমি, ওকে আমার পছন্দ হয়নি। আমি যাকে পছন্দ করেছি তোমার জন্য, তার সাথেই তোমার বিয়ে দিতে চাচ্ছি। আকাশ ভেঙে পড়ল আফতাবের উপর। পলকহীন নেত্রে বাবার দিকে চেয়ে আছে। যা পরিকল্পনা করেছিল সবটাই যেন পাহাড় ধসে চাপা পড়তে দেখছে চোখের সামনে। এদিকে বাবা, আরেক দিকে খুশবু। কোনোদিন সাহস করে অমান্য করতে পারবে না বাবা মাকে। খুশবু ফেলে দেওয়ার পাত্রী নয়। আফতাব নত গলায় বলে উঠল, বাবা, তুমি খুশবুর ব্যাপারে আরো একবার ভেবে দেখতে পারো। আমি রিকোয়েস্ট করছি বাবা, প্লিজ। বলে উঠে চলে গেল আফতাব। খাবারটুকু শেষ করেনি। রুমানা মির্জা স্বামীর দিকে চাইলেন, বললেন, কি দরকার ছিল এমন করার, বলবেন? ছেলেটা না খেয়ে চলে গেল। সেটা আমাদের বাপ ছেলেদের ব্যাপার, তুমি তোমার খাবার শেষ করো। রফিকুজ্জামানের মুখমণ্ডল ঘুমোট গম্ভীরতায় ঘেরা থাকে সর্বক্ষণ। সচরাচর মানুষ তাকে রাগী বলেই চিনেন, তবে তার মধ্যেও বিভিন্ন অনুভূতি কাজ করে। কখনো হাসির, দুষ্টমির। ছেলেকে ইচ্ছাকৃত ফাঁদে ফেললেন, অথচ সে ধরতেই পারেনি। আরো করুক লুকিয়ে লুকিয়ে টিলায় বসে প্রেম। খুশবু নামে মৃধু প্রেমে লিপ্ত সুরে মৃধুর ঝাঙ্কারে আমার হৃদয় প্রতিবাদ করছে। সৈনিক হয়ে কোনোভাবেই কদম পেছানো তার চরিত্রের সাথে মানানসই হবে না। তার নিশ্চয়ই একটা পছন্দ আছে, এটা বাবা বোঝা সত্ত্বেও কেন এমনটা সিদ্ধান্ত নিল? খুশবুর মাঝে অপছন্দনীয় কি দেখেছে সে? যদি তাকে অপছন্দনীয় থাকতো তাহলে কেন দুইবার কথা বলল তার সাথে? আফতাবের কোনো আপাতত এটাই ইচ্ছে হলো প্রকাশ করছে বাবার মাথা থেকে যত দ্রুত এই চিন্তা যেন নেমে যায়। কে জানে কোন মেয়েকে তার জন্য পছন্দ করেছে। ফোনটার দিকে হাত বাড়িয়েও কল মেলানো হলো না। নিজের মধ্যে অজান্তে অপরাধ বোধ এর সৃষ্টি হয়ে গেছে। সে চেনে তার বাবাকে, তার সিদ্ধান্তে এই বাড়ির শেষ সিদ্ধান্ত। এর মধ্যে আর কারো সাধ্য নেই কথা বলার। মস্তিষ্ক সাই না দিলেও মন অবাধ্য। আপনা আপনি কল চলে গেছে ব্যস্ত নগরী ঢাকায়। মৃদুর কণ্ঠে হ্যালো শুনে মনটা আরো অস্থির হয়ে ওঠে। আফতাব জবাব দিল না, চুপ হয়ে রইল। ফেরার পথে তাকে বলেছিল আজ বাড়িতে যাওয়ার কথা। সে প্রেক্ষিতেই খুশবু প্রশ্ন করে, বাড়ি ফিরেছেন? আজ আফতাবের স্বর ভিন্ন মনে হলো, প্রাণহীন, নিস্তেজ। চট করে ধরে ফেলছে একটা ছোট্ট শব্দে। সবসময় আদরি গলায় খুশবু বলে ডাকে লোকটার বোধহয় মন ভালো নেই। খুশবু প্রশ্ন করে, আজ ব্যাটারি ডাউন আপনার ক্যাপ্টেন আফতাব মির্জা? শুরুর হাস্য অধরে ছেয়ে গেছে। কি নাম দিবে এই কণ্ঠর? মাধুরী নাকি সম্মোহিনী? যার নামে বিশেষত্ব, তাকে নাম দেওয়া ভারী পাপ। নিচে গিয়ে উপলব্ধি করলো অন্ধপ্রেমিক হিসেবে। হিমশীতল সুরে জবাব দেয়, কি সুন্দর করে ডাকেন, আজকাল নিজের নামটাও ভালো লাগে। আচ্ছা আমাকে বলুন তো, আপনাকে এভাবে কথা বলা কে শিখিয়েছে? আপনি কিন্তু যে কোনো নারীকে বশ করতে পারবেন আপনার কথা দিয়ে। আফতাব দ্ব্যর্থহীন অবলয় শুধালো, আপনি বশ হয়েছেন? থতমত খেয়ে যায় খুশবু। জবাব দেওয়ার জন্য বসেছিল, কিন্তু নিজের প্রশ্নের কাছে নিজেরই ধরা পড়ে গেছে। উত্তর দেওয়া থেকে বিরত দেখে আলাপের সময় আরো দীর্ঘায়িত করলো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। জানি তো জবাব দিবেন না, কিন্তু আমার একটা জরুরি কথা আছে, মনোযোগ দিয়ে শুনুন আর জবাব দিন। কি কথা? আমাকে আপনার কেমন লাগে? কথা এড়াবেন না খুশবু। এড়লাম না কথা। আপনাকে আমার ভালো লাগে না, আপনি একটা বখাটে লোক। স্বল্প সময় অতটুকু বোধগম্য হয়েছে যে মনের কথা প্রকাশের কাঁচা। অনুবাদন করলো যে জবাব তার মুখ ফুটে আসবে না, ঠিক কৌশলে এড়িয়ে যাবে।
খুশবুর ঘোরানো পেঁচানো কথার অর্থ ধারার করে আফতাব প্রতি উত্তরে বলল। এর অর্থ ভালো লাগে। ঠোঁট কামড়ে খুশবু নিজের কথায় অটল থেকে বলল। কানের কাছ থেকে ফোনটা দূরে সরিয়ে লম্বা নিঃশ্বাস টেনে ধরে আফতাব পরপর ছেড়ে দেয় নিজেকে প্রস্তুত করে নিজেকে এক আলাদা প্রকাশের ভাষায় বলে উঠল। আপনি কি আমার এই কালচে সবুজ জীবনে ভালোবাসার খুশবু ছড়াবেন? সময় দিতে পারবো না তেমন, দায়িত্ব আছে কাঁধে। ভারী রাইফেল তুলে যখন ক্লান্ত হয়ে ফিরব, আপনার কাঁধে ঠাঁই দিবেন। জীবনের বাকি পথটুকু, যতটুকু সময় অবশিষ্ট আছে, আসুন একে অপরের সাথে ভাগাভাগি করে নেই। আমি ধীরে ধীরে মত্ত হচ্ছি আপনার প্রতি, ভীষণ রকম ভাবে। হাত পা জমে ঠান্ডা হয়ে উঠল, শীতল হয় মস্তিষ্ক একাধারে। এমন অনুভূতির মধ্যে দিয়ে এর আগেও যাওয়া হয়েছে, একই অনুভূতি, মানুষ ভিন্ন। তারপর পরেই মনে পড়ল গত রাতে মা আর নানির কথা। এইসব কি বলে দিবে আফতাবকে? দ্বিধা দ্বন্দ্বে জড়িয়ে পড়ল তৎক্ষণিক। ফিরিয়ে দেওয়ার সাধ্য হচ্ছে না। চেতনায় সমুদ্রে ডুবে ডুবে যাওয়ার খুশবু কর্ণপাত হলো। এটিও বার আফতাবের কণ্ঠধ্বনি। আর কিভাবে উপলব্ধি করালে বুঝবেন আমি আপনাকে ভালোবাসি? কোনো মোহ নয়, কোনো আকর্ষণ না, সরাসরি কাগজে কলমে সই করে নিজের করে রাখতে চাচ্ছি আপনাকে। বুড়ি জরিনা বেগমের মুখ ভর্তি সুপারি। এই বয়সে দাঁত দুর্বল, তবে সারা দিন সুপারি চিবোতে ভুল করে না। বুড়ি ডাকটা শুনে টিভির সাউন্ড কমিয়ে দিলেন টুপ করে। খুশবুকে ইশারায় ডাকলেন ভিতরে আসতে। খুশবু ভাব ভঙ্গি ভিন্ন। এসেই জরিনা বেগমকে সামান্য ভিতরে ঠেলে দিয়ে বসলো পাশ ঘেঁষে। তির্যক দৃষ্টি ছুড়ে পড়ল। সুপারি চিপোতে খুব ভালো লাগে, তাই না? হ। চতুর হাসি খুশবুর মুখে। জরিনা বেগমের দিকে চেয়ে বললেন, সুপারিগুলো যদি ফেলে দিই কি হবে? টিভি থেকে নজর সরিয়ে খুশবুর দিকে ছুড়লেন। চোখে মুখে আশ্চর্য। কি বলে এ মেয়ে? ফেলে দিবে কেন? এমনি প্রশ্ন বিদ্ধ মুখমণ্ডল। তিনি মুখ কুচকে জবাব দেন, কি শত্রুতা তোর আমার লগে? তোমার কি শত্রুতা? আমার বিয়ের সম্বন্ধে এনেছো কেন? আমি এখন বিয়ে করব না। চোখ পাকিয়ে তাকান জরিনা বেগম, বললেন, বিয়া ফরজ জিনিস, যত তাড়াতাড়ি করবি তত ভালো। আমার একটা পছন্দ আছে না? যদি তোমরা এমন কোনো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও যাকে আমার একদমই ভালো লাগবে না, তখন আমি কিন্তু বিয়ে করব না। বুড়ি, মাকে বুঝিয়ে দাও। শিক্ষিত ফুয়া খুঁজছি তোর জন্য বেটি, অনেক ভালো পরিবার, এক মায়ের এক পোলা। হোক শিক্ষিত, হোক যোগ্য, তাতে খুশবুর আপাতত কিচ্ছু যায় আসে না। সে কোনোভাবেই রাজি নয়। গত রাতে আফতাবের বলা কথাগুলো এখনো কানের কাছে ডাম বাজছে। উড়ু উড়ু অনুভূতি, এগুলো শীঘ্রই থামবে বলে মনে হচ্ছে না। কে সেই শিক্ষিত লোক? নাম জানি না, কিন্তু আমরার ঘরের কান্ধার থাকে। ওই যে সাদা একতলা বাড়িটা আছে না টিলার লগে, ওইটা। বাপ পোলা দুইজনই আর্মি। তোরে মেলা পছন্দ করছে পোলার বাপে। বিশ্বাস না করলে জিতুরে কল দে। পোলার বাপের লগে কালকেও ওর লগে কথা হয়েছে। হার্ট অ্যাটাক ইতিমধ্যে রাস্তায় আছে। যে কোনো মুহূর্তে এসে খুশবু নরম হৃদপিণ্ডে এসে হানা দিবে। বুড়ি পাগল হয়ে আবুল তাবুল বকছে নাকি খুশবুর শ্রবণ ইন্দ্রিয়তে ক্রুটি। জরিনা বেগমের হাত থেকে সুপারি কোটা ছিনিয়ে নেয় খুশবু। নিশ্চিত হবার জন্য আরেকবার প্রশ্ন করে, পাশের বাড়ির আর্মি? ওরা আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে? জরিনা বেগম ঠোঁট বেঁকিয়ে বললেন, নিজের বিয়ার কথা বেহায়ার মতন জানতে চাইতেছোস? ছি। চুপ করো তো বুড়ি, সুপারি পাবে না কিন্তু। বলো কে দিয়েছে প্রস্তাব? তপ্ত নিঃশ্বাস ফেললেন জরিনা বেগম। সুপারির কোটা উদ্ধার করতেই হবে, এটা ছাড়া তার চলে না। বিরক্ত স্বরেই বললেন, ফুয়ার বাপে প্রস্তাব দিচ্ছে। আরে বাস, ছেলের চেয়ে এক কদম এগিয়ে তার বাবা। এই কারণেই বুঝি জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ছেলের আগে নিজেই ধান খেলেছেন পুত্রবধূ বানানোর জন্য খুশবুকে। খুশি হবে নাকি বিস্মিত কিছুই বুঝে উঠতে পারলো না। আফতাব কি জানে এ বিষয়ে? জানলে গতকাল বলল না কেন? বিয়েতে অমত দিতে এসেছিল। জরিনা বেগমকে ব্ল্যাকমেল করে পিছিয়ে নিতে চাইছিল। এখানে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো মোড় ঘুরিয়েছে। ভালো পরিবার, তুই সুখে থাকবি, কোনো ঝামেলা ছাড়া সংসার। আকস্মিক অনুভব করলো অভ্যন্তরে সবটা গুলিয়ে আসছে।
এখনই বিদ্যুতের গতিতে সঙ্গে পাল্লা দিয়ে ফোনের কাছে যাবে, গিয়ে আফতাবকে প্রশ্নর সমুদ্রে ডুবিয়ে দিবে। তোর বাপ রাজি হইলে তুইও রাজি হইয়া যাস, আমার ঘরের লগে থাকবি সারা জীবন, আমি থাকি আর না থাকি। খুশবু অবলয় বলে উঠল। কি যে বলো না বুড়ি, তুমি আরো 1000 বছর বাঁচবে। হেঁটে হেঁটে নিজের ঘর অব্দি গিয়েছে, ঠোঁটের হাসিটা অনেক চেষ্টা করেও সরাতে পারল না। সিনেমার মতো কাকতালীয় বিষয়গুলো বাস্তব জীবনে উপভোগ করে বেশ ভালো অনুভূতির ছোঁয়া দিয়ে যাচ্ছে বারে বারে। দরজা আটকে এক দফা তার উদ্ভট কর্মকাণ্ড আর অতিরিক্ত আনন্দিত হওয়া নিয়ে ভাবতে বসেছে। নিজেকে নিজে প্রশ্ন করে বসলো, এরকম হচ্ছে কারণ কি? সেও কি তবে নির্ঘাত বখাটে লোকের অনুরাগে সাঁতারে বেড়াতে শুরু করেছে? এবারে মন মস্তিষ্কে মোকদমায় হেরে গেল মস্তিষ্ক। হৃৎপিণ্ডে ধূপকুকানির আওয়াজ নিশ্চিত করে সবটা। বাবা মায়ের একমাত্র পুত্রের মেজাজ তঙ্গে। ব্যক্তিত্বের বাহিরে গিয়ে জেদ দেখাতে ইচ্ছে হয়েছিল ফিরে আসার আগে, কিন্তু দমে গেছে। যত হোক বাবা মা অসম্মান করতে পারে না, তার জীবনে যা আছে সবই তাদেরই অবদান। নিজেকে সামলে সবলীলভাবে বিদায় নিয়ে এসেছে ক্যাম্পে। আরিফও বিদায় নিল কিছু সময় আগে। একা একা পুরো টিমকে টেকিল দিয়ে দুপুরে খাবারের জন্য এসে গাছতলায় বসতে ফোন বাজে। ক্যামেলিয়া ফুলের নামটা উষ্ঠের এক কোণে প্রশান্তি ছোঁয়া দিয়ে গেল। হ্যালো। ঠোঁট কামড়ে খুশবু প্রশ্ন করে, বিরক্ত করলাম? না, লাঞ্চ ব্রেক চলছে। আপনি তাহলে খেয়ে নিন, পরে কথা বললেও চলবে। আমার চলবে না, আপনি বলুন। আর ইনিয়ে বিনিয়ে জানতেই হবে। আফতাব কি জানে তার বাবা এত বড়সড় একটা কাণ্ড ঘটিয়ে বসে আছে? উদ্দীপনা সিক্ত মন নিয়ে কল মিলিয়ে ফেললেও পরিকল্পনাহীন খুশবু। কিভাবে জানা যায়? আপনার আজ মন খারাপ? তুচ্ছ হেসে আফতাব জবাব দেয়, মন খারাপ করবেন না, দুশ্চিন্তা। কেন? সত্যি শুনবেন নাকি মিথ্যা? অবশ্যই সত্যিটা শুনবো, মিথ্যে বলা মহাপাপ। বাবার মাথায় আমার বিয়ের ভূত চেপেছে, জানি না কি চিন্তা ঘুরছে তার মাথায়। এই দুশ্চিন্তা। সে মেয়ে দেখার জন্য হঠাৎ উতলা হয়ে পড়লে কেন বুঝতে পারছি না। প্রথমবারের মতো বাবার কোনো মতের সাথে নিজের মত মেলাতে পারছি না। যেখানে খুশবুর বিষণ্ণ অনুভব করার কথা, সেখানে এই কথাটি শুনে বেশ মজা পেল। অর্থাৎ আফতাব এখনো কিছু জানে না। ইচ্ছেকৃত ব্যক্তিক্রমী উত্তর দিল, বিয়ের বয়স যেহেতু হয়েছে বিয়ে করে নিন। আপনি করবেন বিয়ে? করলে বলুন, আজই এখনই করে ফেলি। নরম আওয়াজে জেদের আভাস পেল খুশবু। প্রথমবারের মতন ঠান্ডা বাতাসে ন্যাক সুরতে যে মনে হচ্ছে এই মুহূর্তে। আপনার বাবা যেখানে বলে সেখানে বিয়ে করে নিন ক্যাপ্টেন। বাবা মায়ের বিরোধিতা করা কি ঠিক বলুন? আমার চেয়ে ভালো মেয়ে পাবেন আপনি, দেখেন। রাগ জিনিসটা মানুষকে ধ্বংস করে খুশবু, আমি রাগ করতে চাচ্ছি না। আপনার বাবা যদি আমায় মেনে না নেন তখন কি করবেন ক্যাপ্টেন সাহেব? আপনি আমাকে মেনে নিয়েছেন? আমার কথার উত্তর দিন আগে। আফতাবের অস্থিরতা বাড়ল। গরম খাবার ঠান্ডা হচ্ছে টেবিলের উপর থেকে। সত্যিই তো মেনে নিচ্ছে না, সরাসরি জানিয়েছে খুশবুকে তার পছন্দ নয়। কপাল কুচকে জবাব দিল, আমি নির্ভেজাল থাকতে পছন্দ করি খুশবু, ইনিয়ে বিনিয়ে কথা বলবো না। আমি আপনার কথা বাবাকে জানিয়েছি, তার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। পুরো কথাটি বলল না আফতাব। খুশবুর হৃদয়ে ক্ষতের সৃষ্টি হোক সে চায় না কোনো কালে। অন্যদিকে খুশবু জবাব দিল, সিদ্ধান্ত বিপক্ষে আসলে বাবার কথা মেনে নিতে হবে, তাই না? চোয়াল শক্ত হয়ে উঠেছে আফতাবের। বাড়িতে রাগ দমন করতে না পারলে ওইখানটায় পারল না। অপকাশ্য যে জমিয়ে রুট গলায় বলে উঠল, ফোনটা রাখছি আমি। পেট ফেটে হাসি আসছে। এই বুদ্ধি নিয়ে সেনাবাহিনীতে চাকরি হলো কি করে? তার সেটাই খুশবুর মাথায় খেললো না। হিসেবে মিলাতে খাঁচা সে। কারো চতুরতা ধরতে পারলো না। যদি আসলে কোনো কিছু না জেনে থাকে তাহলে তাকে আরো রাগাবে। সিদ্ধান্ত আপাতত এটাই। সেনাবাহিনী ওরা তো বেশিরভাগ সময় ডিউটিরত থাকে, নিজের পরিবারকে সময় দিতে পারেন ঠিকঠাক মতো, এদিক ওদিক বদলি হতে থাকে। যেতুর মাধ্যমে লোকমান চৌধুরী অব্দি এই খবর পৌঁছে গেছে। জরিনা বেগম আর যেহেতু উভয় খুব করে চাচ্ছে তারা আফতাবের ব্যাপারে একুক। খুশবু সবার জানতে এক পায়ে রাজি, কিন্তু লোকমান চৌধুরী মনে সংখ্যা। মেয়ের কাঁধে অধিক দায়িত্ব পড়ে যাবে। তাল মেলাতে পারবে তো তাদের সাথে? জরিনা বেগম বললেন, জামাই তুমি এখনো এত দূর কেন ভাবতে শুরু করলা? আগে ফুয়ার বাপের লগে কথা কও, তারপর কপালে যা আছে। কথা বলাকে যদি সম্মতি হিসেবে ধরে নেন তারা? আমার লগে কয়বার কথা হয়েছিল পোলার মায়ের, শিক্ষিত পরিবার আর কথাবার্তাও সুন্দর। তুমি আগে থেকেই পরিষ্কার কইরা মাতবা যেন ভুল বুঝে। উদ্বেগ কাটছে না লোকমান চৌধুরীর। একবার স্ত্রীর দিকে চাইলেন, তার হাবভাব বলছে এক পায়ে রাজি সে। পূর্ণবার জরিনা বেগমের দিকে চেয়ে বললেন, খুশবু রাজি হবে?
নয়লা বেগম গলা খাকারি দিয়ে বলে উঠলেন, কেন রাজি হবে না? আমরা কি ওর মত না নিয়ে বিয়ে দেবো নাকি জোর করে দেব? 23 বছরে পা রাখলো, এমন তো না যে অল্প বয়সে বিয়ে দিচ্ছি। যথেষ্ট আর সঠিক বয়স ওর। মেয়েদের বিয়ে নিয়ে মায়েদের দুশ্চিন্তা বেশি, সাথে সমাজের ভয়। একটু 19-20 হলে দুর্নাম রটাতে ছাড়ে না। বিয়ের ক্ষেত্রে কিছু কুটনি নারীদের কুটনামি উচ্চ পর্যায়ে চলে যায়। নয়লা বেগম চলাফেরা করেন এদের সাথে, হরেক মানুষের হরেক রূপ দেখেছেন। সব দিক বিবেচনা করে নিজের পক্ষ রাখলেন, তবে সামান্য মেজাজি হয়ে। কান পেতে দাঁড়িয়ে থাকা খুশবুর পিঠ বরাবর ছোট্ট একটা কিল পড়ল। পেছনে দাঁড়িয়ে আছেন জনাব ফাহাদ চৌধুরী। নড়ে চড়ে উঠল খুশবু, কপাল কুঁচকে প্রশ্ন করল, কি? তোর যে শরম লজ্জা নেই আর কতবার প্রমাণ করবি? বিয়ের আলাপ শুনছিস, তাও নিজের বিয়ের। শুনতে দোষ কি? খুশবুর জবাবে কিং কর্তব্যবিমূঢ় ফাহাদ চোখ পাকিয়ে চেয়ে আছে। খুশবু আবারও বলল, বিয়ে সামাজিক রীতি, সামাজিক অপরাধ নয়। আমার মনে হয় তোমার বোঝার ভুল ভাইয়া। এবার সত্যি সত্যি নিশ্চিত ফাহাদ নিজেই বেশি লাজুক। খুশবুর ভাগ্যের লজ্জাটা বোধহয় ভুল করে তার মধ্যে ট্রান্সফার হয়েছে। বোনের বিয়েতে আলোচনার বড় ভাই হয়ে বড়দের মধ্যে যেতে অস্বস্তি বোধ করছিল। নিজের বিয়ে হলে অক্ষা পাবে বলে ভেবে নিল। ফোন হাতে নিয়ে দেখলো 3টে মিস কল মেসেঞ্জারে। ফাহাদ এটাও জানে কে ফোন কলের মালিক। খুশবু আর পরিবারের মানুষ থেকে দূরত্ব নিয়ে নিজের ঘরে বারান্দা গিয়ে দাঁড়িয়েছে। কল ব্যাক করতেই বিষাদময় কণ্ঠ ভেসে আসলো, আপনি বলেছিলেন আমাদের সাথে ঘুরবেন আর কয়দিন, অথচ আপনি চলে গেলেন। আমি কত প্ল্যান করে রেখেছিলাম জানেন, তার মধ্যে আপনাকে মেসেজ করেও পাওয়া গেল না। নেহার কথা জবাবে চোখ টিপে হাসলো, খানিক বাদে উত্তর দিল, একটা ইন্টারভিউ ছিল, সরি। সরি বললেই কি আমার প্ল্যানগুলো যে পাঞ্চার হয়ে গেল। মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা আবার সিলেটগামী হব, ততদিন অপেক্ষা করো। সত্যি তো? হ্যাঁ, আশা করা যায়। নেহা ফাহাদের কথা মেনেই নিল, হাসি মুখে জানালো, ঠিক আছে, আশা করলাম। বোকামি, রাখছি, পরে কথা হবে। লোকটা প্রতিবারই এভাবে এড়িয়ে দুঃখের সাগরে ভাসিয়ে যায় নেহাকে। একদিন মাত্র লম্বা সময় কথা হয়েছিল তাদের মধ্যে, আর কখনো না 2-1 বাক্য, বড় জোর 5-6 বাক্য, ব্যাস এই পর্যন্ত। গায়ে পড়া স্বভাব দেখাবে বলে নেহা নিজ থেকে কথা এগোতে পারে না। দরজার দিকে বহুক্ষণ যাবৎ চাহনি নির্ভরত ছিল খুশবুর। এখনই আসবে বাবা, আর এখনই তার ওয়ার্ল্ড ক্লাস অভিনয় শুরু করতে হবে পুরোনো দিনের নায়িকাদের মতো। কিন্তু এখনো কোনো আগমন ঘটল না। পদচরণের ধ্বনি কানে এসে বাজলেই উঠে দাঁড়ায় খুশবু। অহেতুক এদিক ওদিক হাতরে টেবিলের উপর রাখা বই হাতটা গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। লোকমান চৌধুরী দরজার দিকে এগিয়ে প্রবেশ করতে করতে মেয়েকে ডাকলেন, খুশবু। নাদার মুখখানা বাবার দিকে তুলে জবাব দেয়, জি বাবা। বিছানা এক কোণে বসে মেয়েকে ডাকলেন, বললেন, এখানে এসো, বসো, তোমার সাথে কথা বলবো। নিজের অভ্যন্তরীণ দুষ্টুমিকে দমিয়ে রেখে আলা বোলা মুখে এসে বসলো বাবার কাছে। লোকমান চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, আমি কথা পেঁচাবো না, বড় হয়েছো মা, যদিও আমার কাছে সবসময় ছোটই থাকবে, তারপরেও তোমার একটা ভবিষ্যৎ আছে। এক না একদিন বিয়ের প্রসঙ্গ উঠবে, আজই উঠেছে। তোমার মায়ের আর আমার মনে হচ্ছে এটাই ঠিক সময়। তো আমি জানতে চাচ্ছিলাম, যদি আমরা তোমার জন্য পাত্র দেখি, তোমার কোনো সমস্যা আছে? চোখ মুখে খুশবু ধীরে দুদিক মাথা ধুলায়। না বোধক উত্তর আসে তার তরফ থেকে। লোকমান চৌধুরী পুনরায় প্রশ্ন করলেন, তোমার কোনো পছন্দ আছে? মন চিৎকার করে বলতে লাগলো, যাকে আজকাল পছন্দ হচ্ছে তাকেই আপনারা এই বাড়ি জামাই বানানোর পরিকল্পনায় আছেন। মুখে আসন্ন হাসিটা টুক করে গিলে ফেলেন, আবারও মাথা ধুলায় না সূচক উত্তর দেয়। লোকমান চৌধুরী হেসে বললেন, তাহলে আমরা তোমার জন্য পাত্র দেখা শুরু করি, কেমন? যখন ভাগ্য আছে তখনই হবে। তুমি কিছু বলবে মা? অন্তরে শয়তানি আর মুখে অবুঝ ভঙ্গি টেনে বলল, তোমরা যা ভালো মনে করো তাই। মেয়ের জবাবে অনুগ্রাহী লোকমান চৌধুরী হাসি মুখে বেরিয়ে গেলেন ঘর থেকে। নয়লা বেগম বাহিরে দাঁড়িয়ে শুনছেন, স্বস্তির নিঃশ্বাস ফেললেন। লোকমান চৌধুরী বাহিরে এসে জেতুর কাছ থেকে নাম্বার চেয়ে এসেছেন আফতাবের বাবার। আগামীকাল ফোন করে আলাপনের চিন্তা ভাবনা। আফতাব শান্ত, উগ্র মেজাজ তার মধ্যে কখনো পরিলক্ষিত হয়নি। তার বাবা মা নিজেই গর্ব করে বলেন তাদের ছেলের চোখ জমিনের দিকে রেখে হাঁটার স্বভাব। তেমন কারোর সাথে মেলামেশা নেই বললেই চলে। এত বছর এক জায়গায় থাকার সত্ত্বেও
তাকে চেনে খুব কম মানুষই আছে। বাবার সুবাদে কয়েকবার নাম শুনেছে মানুষ, তাছাড়া অস্তিত্ব থাকা সত্ত্বেও অদৃশ্য মানুষের ন্যায় চলাচল তার। আজ নরম মনের এই মনটা শক্ত পাথর হয়ে উঠল। ঘামছে গরমের মধ্যে দাঁড়িয়ে ডিউটিরত অবস্থায়। বাবার বার্তা এসেছিল সময় পূর্বে, সাফ বাক্যে জানিয়েছেন তিনি যে স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।